আসসালামু আলাইকুম। ডাক্তার এআরএন জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকের ভিডিওতে পিত্তথলিতে যে পাথর আমাদের হয় এটার ইম্পর্টেন্ট কারণগুলো নিয়ে আলোচনা করব। আমরা অনেকেই পিত্তথলির পাথরে আক্রান্ত এবং এই সমস্যায় আমরা সাফার করছি অনেকেই, এবং আসলে এটা কেন হচ্ছে এবং আসলে আমাদের কী করা উচিত সেগুলো নিয়ে কিছু আলোচনা থাকবে। তো আজকের এই ভিডিওতে মেনলি ফোকাস থাকবে যে কী গুরুত্বপূর্ণ কারণ, যে কারণগুলো আসলে আমরা না জানলে এটা অ্যাভয়েড করতে পারবো না। তো এই কারণগুলো সম্পর্কে আমরা আজকে জানবো এবং আমি চেষ্টা করবো যে কিছুটা ব্যাখ্যা দেওয়ার। সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখবেন, তাহলে আই থিঙ্ক এটা বুঝতে সুবিধা হবে। তো চলুন দেরি না করে আমরা আলোচনাতে যাই। তো অনেকগুলো কারণ আছে গলস্টোন বা পিত্তথলিতে পাথর হওয়ার। তো প্রথম যে কারণটি বলবো সেটা হচ্ছে ব্লাড সুগার ইমব্যালেন্স। অর্থাৎ আমাদের যদি অনেকের ব্লাড সুগার, অর্থাৎ আমাদের ব্লাডে যে সুগার থাকে সেটা যদি মানে ইমব্যালেন্স থাকে, অর্থাৎ অত্যাধিক ব্লাড সুগার বেড়ে যাওয়া অথবা হঠাৎ করে সাডেনলি ব্লাড সুগার কমে যাওয়া, তো এই যে সুগার রেগুলেশনটা যদি পোর হয় তাহলে আমাদের শরীরে এই সমস্যাটা হয়। অর্থাৎ পোর সুগার রেগুলেশন, এটা একটা ইম্পর্ট্যান্ট বিষয়। এছাড়া স্ট্রেস অ্যান্ড ইনফ্লামেশন। পোর সুগার রেগুলেশন হলে আমাদের লিভারের উপরে স্ট্রেস এবং ইনফ্লামেশন তৈরি হয়। লিভারের উপরে স্ট্রেস এবং ইনফ্লামেশন তৈরি হলে আমরা জানি যে লিভারের উপরে যত স্ট্রেস তৈরি হয়, লিভার কিন্তু তখন বেশি পরিমাণে কোলেস্টেরল সিক্রেট করা শুরু করে। কারণ আমরা জানি যে আমরা খাবার থেকে মাত্র 20% to 25% কোলেস্টেরল পাই, আর বাকি কোলেস্টেরল আমাদের লিভার থেকে তৈরি হচ্ছে। সো লিভার কোলেস্টেরল হচ্ছে ইনফ্লামেশনের রেসপন্সে বডি কোলেস্টেরল তৈরি করে লিভার থেকে। সো যত বেশি স্ট্রেস বা ইনফ্লামেশন আমি শরীর তৈরি করবে বা লিভারের উপরে পড়বে, তত লিভার কোলেস্টেরল তৈরি করবে, এবং কোলেস্টেরল যত বেশি হবে বাইলের সাথে পিত্ত যে আছে, লিভার থেকে পিত্ত তৈরি হয়, বাইল ক্যানালিকুলি দিয়ে পিত্তগুলো বেরিয়ে আসে এবং এটা জমা থাকে হচ্ছে পিত্তথলি বা গল ব্লাডারে। তো এই পিত্ত তৈরি হচ্ছে লিভারে, এবং এটার সাথে যদি কোলেস্টেরল বেশি রিলিজ হয় তাহলে পিত্তের সাথে কোলেস্টেরলটা মিলে কোলেস্টেরলটা অনেক ঘন হয়ে যায়, থিক হয়ে যায়। তো থিক হয়ে গেলে তখন কি হয়, তখন এটা বাইলটা স্লো হয়ে যায়, বাইলটা খুব ধীরে ধীরে পাস করে এবং এক সময় এটা জমা হয়ে পিত্তের থলিতে জমা হয়ে এটা স্টোন তৈরি করে। তো স্টোন কিন্তু শুধু পিত্তথলিতেই তৈরি হয় না, এটা গলব্লাডার এবং লিভারের মধ্যে বাইল ক্যানালিকুলির মধ্যেও তৈরি হতে থাকে, ছোটো ছোটো স্টোনগুলো তৈরি হতে থাকে, বা পিত্তের যেহেতু ওখানে জমা হয়ে থাকে সেখানে তৈরি হয়, এই সমস্যাগুলো হয়। এছাড়া যাদের কোলেস্টেরল বেশি হচ্ছে, হ্যাঁ, স্ট্রেস বা রেগুলেশনে, তো তাদের ক্ষেত্রে আমাদের কী হচ্ছে, আমাদের ব্লাডের টেস্ট করলে আমরা এলডিএল বেশি পাচ্ছি, টিজি বেশি পাচ্ছি, এইচডিএল কম পাচ্ছি। অর্থাৎ ব্লাড সুগার রেগুলেশন একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর পিত্তথলি পাথর হওয়ার। তো 2 নম্বর যে কারণটি আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইস্ট্রোজেন ডমিনেন্স। ইস্ট্রোজেন ডমিনেন্স নিয়ে আমার কয়েকটি ভিডিও করা আছে, আপনারা ইস্ট্রোজেন ডমিনেন্স সম্পর্কে আসলে জিনিসটা কী, কেন হয়, কী করা উচিত, তো এই বিষয়গুলো ইস্ট্রোজেন ডমিনেন্স আপনারা আমার চ্যানেলে সার্চ করে নিয়ে দেখতে পারেন। তো আশা করি উপকৃত হবেন। তো ইস্ট্রোজেন ডমিনেন্স যদি হয় তাহলে আসলে পিত্তথলির পাথর কেন হয়। তো ইস্ট্রোজেন ডমিনেন্স, ইস্ট্রোজেন হচ্ছে আমাদের ন্যাচারাল বডি থেকে ইস্ট্রোজেন তৈরি হয়, ফিমেলদের বেশি, মেলদেরও হতে পারে, হয়। এবং যদি আমাদের আরেকটা আছে যে জেনো ইস্ট্রোজেন। তো ন্যাচারাল ইস্ট্রোজেন হচ্ছে আমাদের প্রেগনেন্সির সময় ইস্ট্রোজেন অনেক বেশি রিলিজ হয়, এই জন্য দেখা যায় প্রেগনেন্সির সময় বা প্রেগনেন্সির পরে অনেকের পিত্তথলি পাথর হয়, হ্যাঁ, ফিমেলদের। আরেকটা হচ্ছে যে বিভিন্ন অসুস্থতার কারণে যদি ইস্ট্রোজেন বেশি রিলিজ হয় তাহলে পিত্তথলি পাথর হয়। এছাড়া জেনো ইস্ট্রোজেন, অর্থাৎ ইস্ট্রোজেনের মতো যদি কোনো এক্সট্রা হরমোন যদি আমি বাইরে থেকে নেই, কেমিক্যাল বা সেটা ওষুধ হতে পারে, যেমন জন্ম নিয়ন্ত্রণের পিল যদি কেউ দীর্ঘদিন খায়, অথবা বিভিন্ন এইচআরটি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, তারপরে হচ্ছে আইইডি, হ্যাঁ, যে জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি, এগুলো সবগুলোর মধ্যে ইস্ট্রোজেন বেশি থাকে। তো ইস্ট্রোজেন বেশি শরীরে প্রবেশ করলে তখন যেটা হয়, আমাদের লিভারে স্ট্রেস পড়ে, কোলেস্টেরল বেশি রিলিজ হয় এবং পিত্তের প্রবাহটা কমে যায় এবং ইভেনচুয়ালি পিত্তথলিতে পাথর জন্ম হয়। ওকে, তৃতীয় যে কারণটি বলবো সেটা হচ্ছে ফুড অ্যালার্জি অ্যান্ড সেন্সিটিভিটি। ঠিক আছে, ফুড অ্যালার্জি অ্যান্ড সেন্সিটিভিটি হচ্ছে অনেক খাবারে অ্যালার্জি থাকে, সেন্সিটিভ থাকে। তো সেটা যদি হয় তাহলে সেটাও লিভারের উপরে স্ট্রেস ফেলে, তখন লিভার এটাকে দুইভাবে ডিল করে। একটা হচ্ছে লিভারে স্ট্রেস পড়ার কারণে লিভার কোলেস্টেরল রিলিজ করে পিত্তথলি পাথর করতেছে, যেটা আমরা একটু আগে দেখেছি। আরেকটা হচ্ছে যে লিভারের মধ্যে ডিহাইড্রেটেড হয়ে যায়, লিভার ডিহাইড্রেট হয়ে যায়, কারণ এই অ্যালার্জি এবং সেন্সিটিভিটি যখন হয় তখন সেটাকে ওয়াশ আউট করার জন্য লিভারে প্রচুর পানি ব্যবহৃত হয়ে যায়, এবং লিভারের ডিহাইড্রেট হয়ে যাওয়ার কারণে পিত্তের যে ঘনত্ব, এই ঘনত্বটা বেশি হয়ে যায়, ঠিক হয়ে যায়, এবং বাইলের কনসেন্ট্রেশন বৃদ্ধি পায়। বাইল কনসেন্ট্রেশন বৃদ্ধি পাওয়ার কারণে পিত্তথলির পাথর হচ্ছে।
এই বিষয়ে 1968-এ ডক্টর জেসি ব্রেনম্যান উনি একটা গবেষণা করছিলেন এবং উনি ডেমনস্ট্রেট করে দেখিয়েছেন যে এই ফুড অ্যালার্জির সাথে গলস্টোন হওয়ার রিলেশনটা। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং স্টাডি। আচ্ছা, 4 নম্বর যে কারণটি বলবো সেটা হচ্ছে ক্রনিক স্ট্রেস। তো আমরা যখন বিভিন্ন ধরনের অসুস্থতায় ভুগি বা বিভিন্ন স্ট্রেসফুল কন্ডিশনে থাকি, বোথ মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল, তো সেই ধরনের কন্ডিশনে বডি ডিহাইড্রেট হয়, কারণ স্ট্রেস রিমুভ করার জন্য বডিতে টক্সিক ম্যাটেরিয়ালগুলো বডি ওয়াশ আউট করার জন্য বেশি পরিমাণ পানি ব্যবহার করে, তো লিভারগুলো পানি শূন্যতায় ভুগতে থাকে। আবার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, সোডিয়াম পটাশিয়াম অন্যান্য মিনারেলসের ইমব্যালেন্স হয়, যে কারণে লিভার ডিহাইড্রেশন হয়। লিভার ডিহাইড্রেশন হলে আমাদের লিভারের যে বাইল সিক্রেশনগুলো কমে যায় এবং অল্প পরিমাণ বাইল থাকার কারণে এটা থিক হয়ে যায়, ঘন হয়ে যায় এবং বাইল ফ্লোটা কমে যায় এবং আলটিমেটলি ইভেনচুয়ালি গল স্টোন হয়। ঠিক আছে। আচ্ছা, এরপরে যে কারণটি বলবো, লো ফাইবার ডায়েট, অর্থাৎ আমার খাবারে যদি ফাইবার কম থাকে, আঁশ জাতীয় খাবার যদি আমি কম গ্রহণ করি, তাহলে আমাদের পিত্তথলি পাথর হয়। কারণ কি, ফাইবারটা আমাদের কী কাজ করে? ফাইবারটা হচ্ছে আমাদের কোলেস্টেরল কমাতে, ফাইবার হচ্ছে আমাদের বডিতে কোলেস্টেরল, খারাপ কোলেস্টেরল কমাতে এবং ইস্ট্রোজেন মলিকুল বা খারাপ ইস্ট্রোজেন কমাতে বা জেনো ইস্ট্রোজেন কমাতে ভূমিকা পালন করে। ফাইবার হচ্ছে আমাদের গুড ব্যাকটেরিয়াকে খাবার দেয় প্রিবায়োটিক হিসেবে এবং শরীরে ডিটক্সিফিকেশনে হেল্প করে। ঠিক আছে, সুতরাং ফাইবার ডায়েট যদি আমি কম খাই, তাহলে আমাদের বাইল এবং বাইলগুলো থিক এবং স্লাগিশ হয়ে যায়, বাইলের প্রবাহ কমে যায়, পিত্তের প্রবাহ, এবং এটা গল স্টোন তৈরি করে। এরপরে 6 নম্বর যে কারণটি সেটা হচ্ছে লো স্টমাক অ্যাসিড, অর্থাৎ আমাদের যদি স্টমাক অ্যাসিড কম রিলিজ হয় স্টমাক থেকে, যেটা নিয়ে আমি অনেকগুলো ভিডিও করেছি যে আমাদের পাকস্থলীর অ্যাসিড কীভাবে কমে গিয়েছে আমরা কীভাবে বুঝবো, বা স্টমাক অ্যাসিড কমে গেলে কী কী লক্ষণ হয়, স্টমাক অ্যাসিড বাড়ানোর উপায় কী, এই স্টমাক অ্যাসিড রিলেটেড অনেকগুলো ভিডিও আছে, আপনারা দেখে নেবেন, তাহলে টোটাল বিষয়টা বুঝতে পারবেন। তো লো স্টমাক অ্যাসিড যদি আমাদের বডিতে তৈরি হয়, অ্যাসিড যদি কমে যায়, তাহলে বডিকে একটা চেইন অফ কমান্ড মেনটেন করে। যদি অ্যাসিড কমে যায়, অ্যাসিড কমে গেলে পরবর্তীতে আমাদের পিত্তর প্রবাহটা কমে যাবে, মানে বাইল কম রিলিজ হবে, প্যানক্রিয়াটিক জুস কম রিলিজ হবে, অর্থাৎ বাইকার্বনেট রিচ সিক্রেশন কমে আসবে যদি আমরা অ্যাসিড সিক্রেশন কমে যায়। তো আলটিমেটলি বাইল প্রোডাকশনটা কমে আসবে যদি অ্যাসিড কমে যায়, এবং একইভাবে বাইল প্রোডাকশন কমে আসলে আমাদের থিক এবং স্লাগিশ বাইল হবে এবং গলস্টোন ফর্মেশন হবে, হ্যাঁ, পিত্তের পাথর তৈরি হবে। আচ্ছা, এরপরে যে কারণটি সেটা হচ্ছে ওবেসিটি, অত্যাধিক মেদবাহুল্য বা মোটা হয়ে যাওয়া। তো অত্যাধিক ওভারওয়েট বা ওবেস পার্সনদের কী হয়, ওদের কোলেস্টেরল বেশি থাকে, সেটা তো আমরা জানি। আমরা ফাস্টিং লিপিড প্রোফাইল যদি করি, হ্যাঁ, ফাস্টিং লিপিড প্রোফাইল আমরা পেশেন্টদের সাধারণত দেই। তো লিপিড প্রোফাইল আমরা যদি কোলেস্টেরল অত্যাধিক বেশি পাই, টিজি বেশি পাই, এলডিএল বেশি পাই, তো ওবেস পিপল এটা বেশি থাকে, তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে আল্ট্রাসাউন্ডতে পিত্তের সময় মানে পিত্তথলিতে পাথর দেখা যায়। তো এটার কারণ হচ্ছে কোলেস্ট্রল বেশি হলে কোলেস্ট্রল বাইলের সাথে মিক্সড হয়ে আমাদের গলস্টোন তৈরি হয়। ঠিক আছে। এরপরে 8 নম্বর যে পয়েন্টটি বলবো, যদি আমরা খুব দ্রুত আনহেলদি এবং র্যাপিড ওয়েতে যদি ওয়েট লস করি, তাহলে আমাদের পিত্তের প্রবাহটা কমে যায়, বাইল সিক্রেশন কমে যায় এবং একটা স্ট্রেসফুল সিচুয়েশন তৈরি করে এবং আমাদের গলস্টোন তৈরি হয়। ঠিক আছে, সুতরাং সপ্তাহে 3 পাউন্ডের বেশি ওয়েট কমানো উচিত না। ঠিক আছে, এটা অবশ্যই আপনার চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে করলে ভালো, এবং ওয়েট রিডাকশন সময় প্রচুর পরিমাণে পানি খাওয়া উচিত এবং গ্রিন জুস, ইলেকট্রোলাইট সমৃদ্ধ খাবার খাওয়া উচিত বা খেতে হবে আলটিমেটলি। তারপরে হচ্ছে লো ফ্যাট ডায়েট, 9 নম্বর কারণ। আমরা যদি ফ্যাট কম খাই, হ্যাঁ, আমরা অনেক কারণে ভুল কনসেপশনের কারণে আমরা ফ্যাটকে শত্রু মনে করছি। হ্যাঁ, ফ্যাট অবশ্যই খারাপ, যদি খারাপ ফ্যাট খাই আমরা, হাইড্রোজেনেটেড ফ্যাট, ওমেগা 6 যুক্ত ফ্যাট, হ্যাঁ, এই ধরনের ফ্যাট যদি খাই তাহলে সমস্যা। বাট গুড ফ্যাট, ওমেগা 3 যুক্ত ফ্যাট, ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের সামুদ্রিক মাছ থেকে যে ফ্যাট, তারপরে হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটও আছে, অ্যানিম্যাল ফ্যাটও এখানে ভালো, যদি আমরা এটাকে অনেক সময় ভালো মনে করছি না, কিন্তু আসলে বর্তমান গবেষণায় এটা আবার প্রমাণিত হচ্ছে যে অ্যানিম্যাল স্যাচুরেটেড ফ্যাটে মানে হার্ট ডিজিজ বা অন্যান্য বিষয়গুলো তেমনভাবে লিঙ্ক নাই। এটা বর্তমান অনেক গবেষণা এটা উঠে আসছে। মূল শত্রুটা হচ্ছে ওমেগা 6, হাইড্রোজেনেটেড, হ্যাঁ, জাঙ্ক ফুড এবং বাজে তেল আর কি। ঠিক আছে, যেটা ভেজিটেবল সোর্স থেকে আসে এবং এটা ইনফ্ল্যামেটরি তেল। তো এগুলো আমাকে কম খেতে হবে, ভালো তেল খেতে হবে, অলিভ অয়েল খেতে হবে, কোকোনাট অয়েল খেতে পারি, এমসিটি অয়েল খেতে পারি, ফিশ অয়েল খেতে পারি। তারপর হচ্ছে আমরা স্যাচুরেটেড ফ্যাটও আমরা খাবো, যেমন কোকোনাট অয়েল স্যাচুরেটেড ফ্যাট। আমরা অনেক সময় প্রাণীজ আমিষ খেতে পারি, ঠিক আছে, প্রাণীজ তেল খেতে পারি। ঠিক আছে, তো এটা আমরা খেলে কি হবে, যদি আমরা ফ্যাট কম খাই, হ্যাঁ, ফ্যাট যদি কম খাই তাহলে আমাদের কিন্তু বাইল প্রোডাকশন কমে যাবে। তো বাইল প্রোডাকশন কমে গেলে আলটিমেটলি বাইলগুলো স্ট্যাগনেন্ট হয়ে যাবে, এক জায়গায় গতি হারিয়ে ফেলবে। তো গতি হারিয়ে ফেলে, নদীতে যেমন গতি হারিয়ে ফেলে কি হয়, নদীতে চর পড়ে, তো একইভাবে বাইল যদি প্রবাহটা কমে যায়, পিত্তের প্রবাহটা কমে যায়, তাহলে স্লাগিশ হয়ে
এটা সেডিমেন্ট হবে, তলানি পড়ে দীর্ঘদিন জমে থাকবে পিত্তথলিতে, তখন সেখানে পিত্তে পাথর বা বাইল স্টোন হবে, ঠিক আছে, বা গল স্টোন হবে। বাইল স্টোন, গল স্টোন, এই বিষয়গুলো দেখা যাবে। আচ্ছা, তো এখন কোলেস্টেরল লোয়ারিং মেডিকেশন 10 নম্বর পয়েন্ট, যে আমরা অনেক সময় কোলেস্টেরল কমানোর জন্য বিভিন্ন ওষুধ খাই। তো এই ওষুধগুলো দেখা যাচ্ছে যে একটা মানে রিবাউন্ড একটা ফেনোমেনা তৈরি করে, অর্থাৎ ব্যাকফায়ারিং করে। কারণ বডি আমার কোলেস্টেরল তৈরি করতে চায়, কারণ কোলেস্টেরল হচ্ছে অনেক কিছু প্রিকারসার। তো কোলেস্টেরল নিয়ে আমার কিন্তু একটা ভিডিও আছে যে কোলেস্টেরল কমিয়ে ফেললে, হ্যাঁ, অত্যাধিক কমিয়ে ফেললে আমরা কী বিপদে পড়বো বা কী কী সমস্যায় পড়বো। তো সেই ভিডিওটা খুব ইন্টারেস্টিং, আপনারা দেখে নিন। তো কোলেস্টেরল লোয়ারিং এজেন্ট যদি আমি দীর্ঘদিন খাই, কারণ কোলেস্টেরল থেকে ভিটামিন ডি তৈরি হয়, কোলেস্টেরল থেকে আমার সেক্স হরমোন তৈরি হচ্ছে, কোলেস্টেরল থেকে বিভিন্ন আমাদের হরমোন তৈরি হচ্ছে, ঠিক আছে। কোলেস্টেরল থেকে আমাদের প্রত্যেকটা কোষ মেমব্রেন, সেল মেমব্রেন, তারপর নার্ভের কাভারিং, এগুলো সব কোলেস্টেরল দিয়ে তৈরি। ব্রেনের ম্যাক্সিমাম 60-70% কোলেস্টেরল, হ্যাঁ, ফ্যাট। তো সুতরাং কোলেস্টেরল কমিয়ে ফেললে আপনি তো মানে আমরা বড় বিপদে পড়ে যাব। তো সুতরাং আমরা যদি কোলেস্টেরল কমানোর ওষুধ দীর্ঘদিন খাই, তাহলে কী হবে, বডি কিন্তু বেঁচে থাকার জন্য বেশি পরিমাণে লিভার থেকে কোলেস্টেরল তৈরি করবে, এবং ওই কোলেস্টেরলটা যখন বেশি পরিমাণে তৈরি করতে থাকবে, তখন সেটা পিত্তের সাথে মিক্সড হবে, এবং আলটিমেটলি বাইল পিত্তের প্রবাহটা কমে যাবে এবং গল স্টোন ফর্মেশন হবে। ওকে, তো এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আর লাস্ট যে ইম্পর্টেন্ট কারণ, সেটা হচ্ছে লিকি গাট সিনড্রোম। অনেকে আমাদের আইবিএস বা লিকি গাটের সমস্যায় আক্রান্ত। তো সেখানে কি হয়, ইন্টেস্টিনাল লাইনিং, অর্থাৎ আমাদের ক্ষুদ্রান্তের যে কোষ প্রাচীর আছে সেখানে আক্রান্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, বিভিন্ন লিকি গাট হয়, ইনফ্লামেশন হয়, যে কারণে দুইটা এনজাইম এবং রিলিজ হয়, সিসিকে এবং সিক্রেটিন নামক হরমোন এবং এনজাইম তৈরি হয়। সেটা হচ্ছে কোলেসিস্টোকাইনিন এবং সিক্রেটিন, এই দুটো যখন রিলিজ কমিয়ে যায়, তখন এটা গলব্লাডারের কন্ট্রাকশনটা বাধাগ্রস্ত হয়। তো গলব্লাডারের কন্ট্রাকশন যদি বাধাগ্রস্ত হয়, তখন কিন্তু সেখানে পিত্তের মধ্যে বিলিয়ারি স্টেসিস হয়, মানে পিত্তগুলো অনেকক্ষণ জমে থাকে। তো জমে থাকলে কী হবে, গল স্টোন ফর্মেশন হবে। তো এইটার ভাবেও আমাদের লিকি গাট বা আইবিএস রোগীরা অনেক সময় আলট্রাসাউন্ড করতে দেখা যাচ্ছে যে করতে যে দেখেন যে তাদের গল স্টোন হয়েছে। তো এই 11টি যে গুরুত্বপূর্ণ কারণ বললাম, তো এই কারণগুলো আসলে আমাদের অনেকেরই জানা উচিত, কারণ না জানলে আসলে আমরা প্রবলেম থেকে বের হয়ে আসতে পারবো না। এবং আমরা ফাংশনাল মেডিসিনে এই বিষয়টাই আলোচনা করি যে আমাদের ডিজিজের রুট কজটাকে আইডেন্টিফাই করা এবং রুট কজটাকে বুঝে আমাদের স্ট্র্যাটেজি ঠিক করা, আমাদের খাবার, আমাদের লাইফস্টাইল, বা আমাদের প্রয়োজনে কিছু ভিটামিন সাপ্লিমেন্ট যদি প্রয়োজন হয়, খাবারের মডিফিকেশন প্রয়োজন হয়, আমাদের লাইফস্টাইল, এক্সারসাইজ, যেটি আমরা সাজাই না কেন, প্ল্যান সাজাই না কেন, আমাদেরকে কারণটাকে চিহ্নিত করে ট্রিটমেন্টটা সাজাতে হয়। তো যাই হোক, আমার মেসেজ হচ্ছে যে পিত্তথলি পাথর হওয়ার কারণগুলো আমরা জানলাম। পিত্তথলিতে যে পাথর হওয়া, সেটা বর্তমানে ফাংশনাল মেডিসিন আলোকে খুব ভালো ট্রিটমেন্ট আছে। তো আপনারা হতাশ হবেন না, হতাশ না হয়ে চিকিৎসকের শরণাপন্ন হন এবং সঠিক চিকিৎসা নিন। ইনশাল্লাহ এই পিত্তথলি পাথর থেকে অনেক পেশেন্টরাই মানে বেরিয়ে আসতে পেরেছেন, এবং হওয়ার পরেও আপনারা মানে সার্জারি করার আগে দিয়ে অবশ্যই ফাংশনাল মেডিসিনের চিকিৎসা নেন। আশা করা যাচ্ছে যে আপনাদের এই পিত্তথলি পাথর সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।